পিকে টিউটোরিয়াল হাবের আরেক নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং আমার ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে আজ আমি তোমাদের সামনে আলোচনা করব। এই ইতিহাসের প্রথম অধ্যায় প্রাকপথন, ইউরোপ ও আধুনিক যুগ, এই অধ্যায়টি নিয়ে আজ আলোচনা করব। এই অধ্যায়ে ইউরোপের ইতিহাসের পরিবর্তনের যে সময়কাল, অর্থাৎ ইউরোপের মধ্যযুগ থেকে আধুনিক যুগে প্রবেশ, সেই সময়কালের ধারা, কর্মপদ্ধতি, কাহিনী নিয়েই এই অধ্যায়টি পাঠকদের জন্য পাঠ্য বিষয়ের মধ্যে দেওয়া হয়েছে। এই ইউরোপের ইতিহাসের পরিবর্তনের সময় হিসেবে 900 খ্রিস্টাব্দ থেকে 1798 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ধরা হয়। এই সময় ইউরোপের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এর সাথে সাথে শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব ক্ষেত্রেই অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। এছাড়াও সামন্ততন্ত্রের পতন এবং রেনেসাঁস অর্থাৎ নবজাগরণও এই সময় ইউরোপে আবির্ভাব হলেও তা কিন্তু ধীরে ধীরে সারা বিশ্বের মধ্যেই ছড়িয়ে পড়েছিল। এই সমস্ত বিষয়বস্তুগুলোর উপর ভিত্তি করেই এই পাঠ্য অধ্যায়টি তোমাদের পাঠ্য বিষয়ের মধ্যে দেওয়া হয়েছে। এই অধ্যায়ের মধ্যে আছে ইউরোপের রাষ্ট্রীয় এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে যে দ্বন্দ্ব দেখা গিয়েছিল সেই বিষয়ের কথা বলা হয়েছে, যার মধ্যে প্রথমেই বলা যায় রোমান সাম্রাজ্যের সঙ্গে পোপতন্ত্রের যে বিরোধ দেখা গিয়েছিল তার কথা। এখানে এই সময় অর্থাৎ ইউরোপে পোপ ছিলেন সেই সময় খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু। 795 খ্রিস্টাব্দে পোপ হার্ডিয়ান তার মৃত্যু হলে নতুন পোপ হয়েছিলেন তৃতীয় লিও, এবং সদ্য প্রয়াত হওয়া সেই পোপ আড্রিয়ান ওয়ানের আত্মীয় স্বজন কিন্তু এই পোপ তৃতীয় লিওর তীব্র বিরোধিতা করেছিলেন, অর্থাৎ তাকে পোপ হিসেবে মানতে পারেননি। পোপ তৃতীয় লিওর বিরোধী পক্ষ তাকে দুশ্চিন্তার ও বহু দুষ্কর্মের নায়ক বলে প্রচার করেছিল। ঠিক সেই সময় ফ্রান্স সম্রাট শার্লেমেন, এই শার্লেমেন শক্তিশালী সম্রাট হিসেবে ইউরোপে নিজের খ্যাতি অর্জন করেছিলেন। পোপ তৃতীয় লিও এবং তার বিরোধী উভয় পক্ষই সেই সম্রাট শার্লেমেনের সহযোগিতা সেই সময় প্রার্থনা করেছিলেন। আর ঠিক সেই সন্ধিক্ষণে 799 খ্রিস্টাব্দে সম্রাট শার্লেমেনের জীবনে এক বিশেষ অধ্যায়ের সূচনা হয়েছিল। সম্রাটের প্রধান পরামর্শদাতা অর্থাৎ শার্লেমেনের প্রধান পরামর্শদাতা পণ্ডিত আলকুইন সেই সময় সম্রাটকে বলেছিলেন, পৃথিবীতে এখন প্রধান ব্যক্তি হিসেবে রয়েছেন তিনজন, একজন পোপ, 2 নম্বর পূর্ব রোমান সাম্রাজ্যের সম্রাট এবং 3 নম্বর স্বয়ং আপনি অর্থাৎ সম্রাট শার্লেমেন। আর এর মধ্যে পোপ শত্রুবেষ্টিত হয়ে তার গৌরবকে হারিয়ে ফেলেছে। 2 নম্বর পূর্ব রোমান সম্রাট রাজপ্রাসাদের মধ্যে ঘৃণ্য ষড়যন্ত্রে বিধ্বস্ত হয়ে পড়েছেন। এই অবস্থায় অর্থাৎ 3 নম্বর সম্রাট শার্লেমেন পূর্ণ গৌরব নিয়ে উজ্জ্বল হয়ে আছেন। আর তাই একমাত্র আপনি পারেন খ্রিস্টানদের ধর্মগুরু, পোপ ও চার্চের মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠা করতে। সম্রাট শার্লেমেন 800 খ্রিস্টাব্দে আবার ইটালিতে উপস্থিত হয়েছিলেন, আর তার উদ্দেশ্য ছিল পোপতন্ত্রকে স্বমহিমায় অর্থাৎ আগের জায়গায় পুনরায় ফিরিয়ে নিয়ে যাওয়া। এর মধ্যে পোপ তৃতীয় লিওর বিরুদ্ধে সব অভিযোগ অসত্য বলে প্রমাণিত হয়। পোপ নিজে শপথ নিয়ে ঘোষণা করেছিলেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ। এরপর পোপ সেন্ট পিটার্স গির্জার পবিত্র আসন ফিরে পেয়েছিলেন। এই জন্য পোপ তৃতীয় লিও সম্রাট শার্লেমেনের প্রতি অত্যন্তভাবেই কৃতজ্ঞ ছিলেন। এইভাবেই সম্রাট শার্লেমেনের অভিষেক ক্রিয়া সম্পন্ন হলো। 800 খ্রিস্টাব্দের 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের পবিত্র জন্মদিন উপলক্ষে রোমের সেন্ট পিটার্স গির্জায় গিয়েছিলেন সম্রাট শার্লেমেন। সেখানে তিনি যখন উপাসনা করছিলেন তখন সম্রাট শার্লেমেনের প্রতি কৃতজ্ঞ পোপ তৃতীয় লিও একটি মুকুট শার্লেমেনের মাথায় পরিয়ে দিয়েছিলেন। আর এতে শার্লেমেন খ্রিস্টান জগতের ধর্মগুরু পোপের দ্বারা অভিষিক্ত হয়েছিলেন এবং সম্রাট হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন। অর্থাৎ 324 বছর পর রোমান সাম্রাজ্যের আবার
পুনরুত্থান হয়েছিল। আর এর কারণ ছিল চতুর্থ শতকের শেষ দিকে চীনের পশ্চিম অংশের দিকে যে সমস্ত হুনরা বসবাস করত তারা ইউরোপে জার্মানদের ওপর আক্রমণ করেছিল। আর এই হুনদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য জার্মানরা পশ্চিম দিকে চলে গিয়েছিলেন এবং রোম সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশ তারা ঢুকে পড়েছিল। রোমে তখন নবাগত জার্মান উপজাতিদের সংখ্যা দিন দিন বাড়তে শুরু করেছিল। এভাবেই 476 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর জার্মান সেনাপতি অডোয়েকার রোমান সম্রাট রোমুলাস অগাস্টুলাসকে সিংহাসনচ্যুত করে ক্ষমতা দখল করেছিলেন। 476 খ্রিস্টাব্দ থেকে পশ্চিম রোম সাম্রাজ্য আগন্তুক জাতিগুলির দখলে চলে গিয়েছিল। 800 খ্রিস্টাব্দে পোপ তৃতীয় লিও কর্তৃক শার্লেমেনের অভিষেক হয়েছিল। ফলে 324 বছর পর আবার এইভাবেই রোমান সাম্রাজ্যের পুনরুত্থান ঘটেছিল বলে মনে করা হয়। তবে এই অভিষেক নিয়ে দ্বন্দ্বও দেখা গিয়েছিল। 800 খ্রিস্টাব্দের ঘটনায় বলা হয়েছিল পোপের রক্ষাকারী হলেন সম্রাট, আবার সম্রাটকে অভিষিক্ত করবে পোপ। পরবর্তীকালে এই ঘটনাকে নিয়েই সম্রাট এবং পোপের মধ্যে এক তীব্র দ্বন্দ্বের শুরু হয়েছিল, যা অভিষেক দ্বন্দ্ব নামে পরিচিত। আর এই দ্বন্দ্বের মূল যে প্রশ্নটি উত্থাপন হয়েছিল তা হলো কে বড়, সম্রাট না পোপ। অবশ্যই এই রোমান সাম্রাজ্য বনাম পোপতন্ত্র নিয়ে খ্রিস্টান জগতে কে বড়, কার ক্ষমতা বেশি, সম্রাটের না পোপের, এই নিয়ে কিন্তু এক দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছিল। মূলত 8ম শতকে রোমান সাম্রাজ্য ও পোপতন্ত্রের মধ্যে এই বিরোধের সূত্রপাত হয়েছিল। এর কারণ হিসেবে বলা যায়, একদিকে ছিল রোমান সাম্রাজ্য এবং অন্যদিকে পোপতন্ত্র। একাদশ শতকে যখন সম্রাট এবং পোপের দ্বন্দ্ব এক ভয়ঙ্কর আকার ধারণ করেছিল, তখন তার একদিকে ছিলেন জার্মান সম্রাট চতুর্থ হেনরি এবং অন্যদিকে ছিলেন পোপ সপ্তম গ্রেগরি। এই পোপ সপ্তম গ্রেগরি 1073 খ্রিস্টাব্দে পোপের পদে নির্বাচিত হয়েছিলেন। তবে তার পক্ষে মৌখিক অনুমোদন থাকলেও তিনি কিন্তু পোপের যে বিধিবদ্ধ প্রথা সেগুলিকে অগ্রাহ্য করেছিলেন। আর এগুলোকে অগ্রাহ্য করার পেছনে অনেকগুলি কারণও ছিল। সেই কারণগুলি হলো, পোপ পদ লাভ করার পর সপ্তম গ্রেগরি চার্চকে সমস্ত লৌকিক শক্তির ঊর্ধ্বে তুলে ধরার জন্য সচেষ্ট হয়েছিলেন। তিনি পোপের নির্বাচনের ক্ষেত্রে সম্রাটের অধিকারের বিরোধিতা করেছিলেন। তিনি পোপতন্ত্রের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য প্রাচীন তথ্য প্রমাণ ও যাজকীয় আইনাবলী সংগ্রহ করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন তার আদেশ ও কর্মপন্থাকে মেনে চলাই হবে সকলের ধর্ম, অর্থাৎ পোপের বিরোধিতা করাই হলো অধর্ম। তাই তিনি খ্রিস্টান জগতের সমস্ত শাসককে নিয়ন্ত্রণ করা এবং অবাধ্য ও ধর্মভ্রষ্ট যারা ধর্মকে সম্মান করে না তাদের অপসারিত করাকে তার অধিকার বলে ঘোষণা করেছিলেন। আর এইভাবেই পরবর্তীকালে শুরু হয়েছিল পোপ এবং সম্রাটের মধ্যে দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী এক তিক্ত বা খুবই খারাপ সংগ্রামের অবস্থা। এই সংগ্রামকে ইতিহাসে বলা হয় ইনভেস্টিচার কন্টেস্ট। এই ইনভেস্টিচার বলতে আবার বোঝায় ইউরোপের সামন্ততান্ত্রিক যুগে ইনভেস্টিচার নামে এক অনুষ্ঠানের প্রচলন ছিল। সামন্ত প্রভু যখন তার অধস্তন সামন্তকে ভূসম্পত্তি প্রদান করতেন, তখন সামন্ত প্রভুর কাছে অধস্তন সামন্তরা বিশ্বস্ততা ও নথি স্বীকারের প্রতিশ্রুতি জ্ঞাপন করতেন। এরপর সামন্ত প্রভু অধস্তন সামন্তকে তার পদ ও ভূসম্পত্তির প্রতীক হিসেবে যেগুলি দিতেন সেগুলি ছিল পতাকা, দণ্ড, সনদ এবং অঙ্গুরীয়। আর গ্রহীতা সামন্ত নতজানু হয়ে সেগুলোকে গ্রহণ করতেন। চার্চের ক্ষেত্রেও কিন্তু এই একই ধরনের নিয়ম লক্ষ্য করা যায়। সম্রাট চার্চের বিশপকে সম্পত্তি প্রদান করলে বা নতুন বিশপকে নিযুক্ত করলে তাকেও সম্রাটকে বিশ্বস্ততা ও নথি স্বীকারের প্রতিশ্রুতি জ্ঞাপন করে তার কাছ থেকে পতাকা, দণ্ড, সনদ এবং অঙ্গুরীয়কে গ্রহণ করতে হতো। তবে জার্মান সম্রাট চতুর্থ হেনরি পোপ সপ্তম গ্রেগরির এই আদেশকে অবৈধ হস্তক্ষেপ বলে ঘোষণা করেছিলেন, আর যার ফলে কিন্তু সম্রাট ও পোপের মধ্যে দ্বন্দ্ব আরো তীব্র আকার ধারণ করেছিল। আজকের এই ভিডিওয়ে আমি তোমাদের এইটুকু বিষয় নিয়ে আলোচনা করলাম।
এই অধ্যায়ের বাকি অংশটুকু পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। আর আমার এই চ্যানেলের বাকি ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে, সেখান থেকে তোমরা কতটা উপকার পাচ্ছ তাও কমেন্ট করে জানাবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটি নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।